মুকুল রায় কোন দলের বিধায়ক? তাদের কাছে কঠিনতম প্রশ্ন। যারা বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিলেন, তাদের কাছে উত্তর আছে বাবুল সুপ্রিয় এখন কোন দল করে। সামগ্রিকভাবে বিজেপির নীতি এবং বিজেপির যে মৌলবাদের বিষ বাষ্পে ভরিয়ে দেওয়ায় এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে গত 6 মাসে বা অতীতেও আপনি একবারও রাস্তায় নামতে দেখেননি। ভোটের আগে যাদের তৃণমূল কংগ্রেসে থেকে কাজ করতে পারছে না বলে শ্বাসকষ্ট শুরু হলো, তারাই ভোটের পর আলোর অভাবে ভুগছেন। তারা আবার সবাই আলোতে ফিরে আসতে চাইছে। শহর কলকাতার খুব আশেপাশে ভোটের আগে আগুন খেকো বিজেপি নেতা, তার আগে আগুন খেকো তৃণমূল নেতা, তারা প্রায় সকলেই ফিরে চলে এসেছেন তৃণমূল কংগ্রেসে। তাই বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যবহার করা একটা ওয়েপন, যেটাকে দিয়ে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করা যায়। চিন্তা করতে পারেন, রাজ্য বিধানসভার ইতিহাসে কবার হয়েছে আমি জানি না, বাজেটের উপর আলোচনা করেছেন বিরোধী দলের মাত্র একজন। তৃণমূল কংগ্রেসের সরকারটাকে আরো বেশি বিকশিত করতে তৃণমূল কংগ্রেসেরই আজকে গঠনমূলক বিরোধী অন্তত একটি কণ্ঠস্বর দরকার। দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। বিজেপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে সারা দেশ জুড়ে একমাত্র বামপন্থীরাই সরব ছিল ধারাবাহিকভাবে সংসদে বা বিধানসভার মধ্যে এবং রাস্তায়। কিন্তু যারা বিজেপিকে রুখতে তৃণমূলকে ভোট দিল, তারাই দেখলো গত 5-6 মাসের মধ্যে যে বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হচ্ছে। যারা নো ভোট টু বিজেপি স্লোগান এতে প্রভাবিত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিল, আজকের তারিখে তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা কত কি বিধানসভার মধ্যে, তারা বলতে পারবে না। পশ্চিমবঙ্গে 4 কেন্দ্রে উপনির্বাচন। রাজ্য রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই উপনির্বাচন, এবং আমরা আজকে খড়দার উপনির্বাচন কেন্দ্রে, বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে চলে এসেছি, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস। দেবজ্যোতি দা, বঙ্গভূমি লাইভে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাইছি যে 2021-এর যে প্রথম যে বিধানসভা নির্বাচন হলো খড়দায়, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে রেজাল্ট এসেছিলো সেটা বামেদের বিরুদ্ধে এবং সারা রাজ্যেই সেটা। কিন্তু আবারও উপনির্বাচনে আপনি প্রার্থী, এবং এই দুটো নির্বাচন কিভাবে আলাদা করে দেখছেন? প্রথমত হচ্ছে যে 2021-এর যে সাধারণ নির্বাচন ছিল, সেই সাধারণ নির্বাচনে মিডিয়ার যে অ্যাগ্রেসিভ রোলটা ছিল, আমি এই কারণেই রোলটাকে অ্যাগ্রেসিভ বলছি যে একটা বাইনারি তৈরির চেষ্টা ছিল, পলিটিক্যাল বাইনারি, হয় বিজেপি অথবা তৃণমূল। এই নির্বাচনে সামগ্রিকভাবে যেহেতু উপনির্বাচন, কন্টিনিউইটি নেই, তাই সেই প্রভাব থেকে মানুষ খানিকটা মুক্ত। দুই, মানুষ যাদের সরকারে এনেছেন বা প্রধান বিরোধী দলে এনেছেন, বিষয়টা এরকম হয়ে গিয়েছিল, লেফটের উপস্থিতি কেউ অস্বীকার করতে পারেনি। কিন্তু কথাটা ছিল লেফট পারবে না। কি পারবে না? একদল ভেবেছিল তৃণমূলকে হারাতে পারবে না, আরেক দল ভেবেছিল বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি তাকে রুখতে পারবে না। কিন্তু আপনি যদি গত 50 বছরে আমাদের দেশের রাজনীতির দিকে তাকান, বা সেই সময় আমাদের রাজ্য রাজনীতির দিকে, যদিও তৃণমূল কংগ্রেস তো 50 বছর আগে ছিল না, বিজেপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে সারা দেশ জুড়ে একমাত্র বামপন্থীরাই সরব ছিল ধারাবাহিকভাবে সংসদে বা বিধানসভার মধ্যে এবং রাস্তায়। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরেও বিজেপি তৃণমূল কংগ্রেসের একসাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইতিহাস একাধিকবার আছে। কিন্তু লেফটরা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একইভাবে লড়েছে। গত নির্বাচনে নো ভোট টু বিজেপি স্লোগানটা সামনে এসে একদল মানুষ মনে করেছিল যে বিজেপির যে ভয়ঙ্করভাবে একটা মৌলবাদী দৃষ্টিকোণ রাজনীতির, সেটা পশ্চিমবঙ্গের ওপর যদি কোনোভাবে প্রজেক্টেড হয়, তাহলে পশ্চিমবঙ্গের স্বাভাবিক যে সংস্কৃতি, তার সাথে রাজনৈতিক সংস্কৃতি, সেটাও প্রশ্নচিহ্নের মুখে পড়বে।
তাই নো ভোট টু বিজেপি স্লোগানে প্রভাবিত হয়ে বামপন্থীদের খুব গা ঘেঁষে থাকা বেশ কিছু মানুষও আছে যারা মূলত এই সাম্প্রদায়িকতাকে রুখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তারাও বলবে যে বেস্ট অপশন ছিল লেফট, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন লেফট হয়তো এই কাজটা পারবে না বলে তাদের মনে হয়েছিল, সংখ্যাতত্ত্বের ভিত্তিতেই, পুরোটাই সংখ্যাতাত্ত্বিক। তৃণমূল কংগ্রেসের প্রথম 10 বছরের শাসনে বীতশ্রদ্ধ, বিরক্ত এরকম একটা বড় অংশের মানুষ, তাদেরও মনে হয়েছিল বিকল্প বামেরাই কিন্তু এই নির্বাচনে হয়তো পারবে না, তারা বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু এই যাদের কথা বললাম এবং তার সাথে বিজেপিকে যারা ভোট দিল, বিজেপির স্বাভাবিক ভোটার যারা এবং তৃণমূল কংগ্রেসের স্বাভাবিক ভোটার যারা গত নির্বাচনের নিরিখে, কারণ ভোটার তো আর কনস্ট্যান্ট কোনো বিষয় নয়, মন পরিবর্তন হয় পরিস্থিতির পরিবর্তনে, পরিস্থিতির বিশ্লেষণে, তারা সবাই ভোট দিয়েছিল তৃণমূলকে, বিজেপিকে, একটা অংশের মানুষ লেফটকে। কিন্তু এই সামগ্রিকতার মধ্যে কেউই কিন্তু চায়নি যে লেফট বিধানসভায় শূন্য হোক, কারণ গঠনমূলক বিরোধিতা করবার ইতিহাস সরকার চালানোর পাশাপাশি এ রাজ্যের মাটিতে বামপন্থীদেরই আছে। কিন্তু ওই আবার সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বামপন্থীরা বিধানসভায় শূন্য। কিন্তু যারা বিজেপিকে রুখতে তৃণমূলকে ভোট দিল, তারাই দেখলো গত 5-6 মাসের মধ্যে যে বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হচ্ছে। যারা নো ভোট টু বিজেপি স্লোগান এতে প্রভাবিত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিল, আজকের তারিখে তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা কত ঠিক বিধানসভার মধ্যে, তারা বলতে পারবে না। মুকুল রায় কোন দলের বিধায়ক, তাদের কাছে কঠিনতম প্রশ্ন। আবার সংসদে যে বিজেপি আমাদের দেশের মাটিতে ভয়ঙ্করতম কিছু আইন, মানুষের স্বার্থের নিরিখে বলতে গেলে কৃষি বিল, জাতীয় শিক্ষানীতি, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো যখন পাশ করাচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তখন অনুপস্থিত থাকছেন এবং এই বিল পাশ করাতে খানিক সুবিধা করে দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে বিজেপির বিরুদ্ধে বা অসম্ভব দ্রব্যমূল্য বৃদ্ধি, আগামী 2 সপ্তাহের মধ্যে সবাই আশা করছেন যে গ্যাসের দাম 1000 টাকা পেরোবে, জিনিসপত্রের অস্বাভাবিক দাম বেড়েছে, পেট্রোল ডিজেল সেঞ্চুরি করেছে। সামগ্রিকভাবে বিজেপির নীতি এবং বিজেপির যে মানে মৌলবাদের বিষ বাষ্পে ভরিয়ে দেওয়ায় এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে গত 6 মাসে বা অতীতেও আপনি একবারও রাস্তায় নামতে দেখেননি। প্রবল বিরোধিতা বলতে, রাজনৈতিক বিরোধিতা বলতে যা বোঝায় সংসদে, বিধানসভায় বা রাস্তায়, সেই কাজ তৃণমূল কংগ্রেস করেনি। উল্টে বিজেপির বিধায়ক বা সাংসদদের বেচা কেনার সাথে যুক্ত ছিল তৃণমূল কংগ্রেস। গত 6 মাসে যারা ভাবলেন যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে বেগ দিতে পারে, যাদের জেতালেন তারা ধীরে ধীরে সারেন্ডার করছে তৃণমূল কংগ্রেসের কাছে। ভোটের আগে যাদের তৃণমূল কংগ্রেসে থেকে কাজ করতে পারছে না বলে শ্বাসকষ্ট শুরু হলো, তারাই ভোটের পর আলোর অভাবে ভুগছেন, তারা আবার সবাই আলোতে ফিরে আসতে চাইছেন। গতকালও মনে হয় রায়গঞ্জের যিনি বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তালিকাটা লম্বা হচ্ছে এবং শহর কলকাতার খুব আশেপাশে ভোটের আগে আগুন খেকো বিজেপি নেতা, তার আগে আগুন খেকো তৃণমূল নেতা, তারা প্রায় সকলেই ফিরে চলে এসেছেন তৃণমূল কংগ্রেসে। এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরোধিতা করে গত 6 মাসে বিজেপিকে রাস্তায় নামতে দেখা যায়নি বা বিধানসভাকেও মানে নিজেদের বক্তব্যে খানিক উত্তপ্ত করতে দেখা যায়নি। বিজেপি রাস্তায় নেমেছে, কাকে পুলিশ ধরে নিয়ে গেছে সেই ছাড়াতে এটা রাজনীতির অঙ্গ হতে পারে বলে আমার মনে হয় না। তাই যে উগ্র তৃণমূল বিরোধিতার কথা ভেবে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা হতাশ আজকের তারিখে, আর যারা বিজেপিকে রুখবো বলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তারাও হতাশ আজকের তারিখে। এটা গেল রাজনৈতিক পার্ট।
দ্বিতীয়ত, মানসিকতার নিরিখে দেখতে গেলে গত নির্বাচনের থেকে এই নির্বাচন আলাদা, কারণ গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই কেন্দ্রে, তিনি বহুদিন পৌর প্রশাসন চালানোর তার অভিজ্ঞতা ছিল, অঞ্চলের মানুষের সাথে একটা নিবিড় যোগাযোগ ছিল। অস্বীকার করার না, আমরা গত ভোটের আগেও বলেছি। তার মানে অকাল মৃত্যু দুঃখজনক। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন, তারা এবং তার রাজনৈতিক সহকর্মীদের কাছে মানে বেদনার যন্ত্রণার, আমাদের মতো সহনাগরিকদের কাছেও বেদনার যন্ত্রণার। কারণ আমরাও প্রায় অনেকেই নিজেদের প্রিয়জনদের এই করোনা সংক্রমণের কারণে হারিয়েছি। সময়টা খুবই খারাপ। কিন্তু এই নির্বাচনে খড়দায় যারা তৃণমূল কংগ্রেস নেতা থেকে শুরু করে সাধারণ ভোটার, তাদের কাছে একটা যন্ত্রণার জায়গা আছে। আমাদের রাজ্যে প্যান্ডেমিকের সময়ে অতিরিক্ত একটা সিটে উপনির্বাচন করবার কোনো প্রয়োজনই ছিল না। যে অর্থ খরচ হয় সেই অর্থ রাজ্যে করোনা চিকিৎসা পরিষেবার পরিকাঠামো উন্নয়নের কাজে খরচা করলে ভালো হতো। খড়দার তৃণমূল কংগ্রেসের নেতা থেকে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তাদের কাছে সুযোগ আসত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খড়দায় গলা ফাটানোর এবং তাদের ভোটে নির্বাচিত তাদের দলের প্রতিনিধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে এই গর্ব অনুভব করার। যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী, সমর্থক বা ভোটার, তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ভোট দিত, কিন্তু তাদেরও একটা গর্ব থাকতো যে আমাদের কেন্দ্রের বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী। যে গর্ব সাতগাছিয়ায় জ্যোতি বসুকে নিয়েছিল, বরানগরে জ্যোতি বসুকে নিয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্যের নেতারা, এবং আমি অবশ্যই বলবো মমতা ব্যানার্জিও তার অংশ, খড়দার মানুষের ওপর, উভয় পক্ষের মানুষ ভোট দিতেন তাকে বা ভোট দিতেন না, এবং সবচেয়ে বেশি করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার, তাদের সেই গর্ব অনুভব করবার যে সুযোগ, সেটাকে কেড়ে নিয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতারা। এটাকে খড়দার মানুষ ভালোভাবে নেয়নি। আর উল্টো দিকে ভবানীপুরে পদত্যাগ করিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দায় এনে ফেলা হলো। শোভনদার রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ৭৮ বছর বয়সী একজন মানুষের একটা অঞ্চলকে নতুনভাবে চেনার ইচ্ছা, এই সংক্রান্ত যে বিজ্ঞান, সেটা থাকে না বললেই হয়, খুব ব্যতিক্রমী না হলে। শোভনদা ট্রেড ইউনিয়নের নেতা, মূলত কলকাতা কর্পোরেশন কেন্দ্রিক কাজ করতেন। ব্যারাকপুর শিল্পাঞ্চল, উত্তর ২৪ পরগনা জেলার ভূগোল, এখানকার মানুষ, ছোট ছোট কলোনি অঞ্চলগুলি, উদ্বাস্তুরা এবার বাংলা এসছে, পাট্টা পেয়েছে, সেই যে সংস্কৃতি, সে সম্পর্কে অভিজ্ঞতা খানিক থাকলেও তাদের সাথে কাজ করবার অভিজ্ঞতাটা শোভনদার নেই। বিজেপির গত নির্বাচনে প্রার্থী ছিলেন শিলভদ্র দত্ত, ব্যারাকপুরের বিধায়ক ছিলেন। এই নির্বাচনে একজন প্রার্থী হয়েছেন জয় সাহা। আমার দুর্বলতা হতে পারে, রাজনৈতিকভাবে খড়দা বা ব্যারাকপুর শিল্পাঞ্চল দেখিনি কখনো বা শুনিনি, আমার দুর্বলতা হতেই পারে। কিন্তু বিজেপির গত নির্বাচনের আগে যে মিডিয়ার তৈরি যে পরিবেশটা ছিল, সেটা এই নির্বাচনে নেই, এবং বিজেপি সম্পর্কে মানুষের মোহভঙ্গ ঘটেছে। তো এই গত নির্বাচনের সাথে এই নির্বাচনের প্রধান পার্থক্য হচ্ছে, গত নির্বাচনে আমরা যাদের ভোট পাইনি, এই নির্বাচনে তাদের একটা বড় অংশের ভোট পাওয়ার সুযোগ আমাদের সামনে আছে। আমরা সাধারণ মানুষের কাছে বলেছি। আমার চোখে এটাই গত নির্বাচনের সাথে এই নির্বাচনের পার্থক্য। এই যে এই খড়দার প্রসঙ্গে আমি একটু পরে আসছি। এই যে এখানে একটা বললেন না যে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, বিভিন্ন সিচুয়েশন, সংখ্যাতত্ত্বের যে প্রসঙ্গগুলো উঠে আসলো, এবং ভোটের ঠিক আগে একটা শব্দবন্ধনী আমরা খুব শুনছিলাম যে বিজেমূল, এবং সেই ক্ষেত্রে আমার প্রশ্ন ছিল যে সেই বিজেমূল বলতে গিয়ে যে তৃণমূলকে, এই বিজেপিকে ঠেকাতে তৃণমূল, এই যে যে কথাগুলো বললেন, যে সিচুয়েশনগুলো হচ্ছে, সেই জায়গায় বিজেমূল
শব্দটা কোথাও গিয়ে অনেকেই বলেছিলেন, এবং কারণ কোনো মানুষের কাছে হয়তো পরিষ্কার হলো না যে বামেরা তৃণমূল বা বিজেপিকে কি একই জায়গায় নিশানা করছে, একই সারিতে রাখছে। আমি শুনছিলাম ওপরে তন্ময় ভট্টাচার্য আছেন, তন্ময়দার সঙ্গে একটা ইন্টারভিউতে তিনি আমাকে, আমি জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন যে না, কখনোই আলাদা না, একটা ব্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু যে ব্যাখ্যাটা পরবর্তীকালেও আমরা শুনছি বা তার আগে কিছু কিছু নেতার কাছ থেকে শুনছি, সেটা কোথাও কি মানুষের কাছে পৌঁছালো না যে আমরা বিজেপিকে সাম্প্রদায়িক হিসেবে দেখেছিলাম বা এরকম? নীতিগতভাবে বিজেপি আর তৃণমূল কংগ্রেস কখনোই এক জায়গায় দাঁড়িয়ে নয়, কিন্তু নীতির চেয়েও অপরচুনিজম যখন রাজনীতিতে প্রাধান্য পায়, তখন নীতি চুলোর দরে যাক, আমি কি পাচ্ছি, যে কারণে যাদের শ্বাসকষ্ট হচ্ছিল ভোটের আগে তাদের এখন আলো খুঁজতে হচ্ছে। শব্দবন্ধনই কতটা গ্রহণযোগ্য জানি না এই বিজেমূল শব্দটা, কিন্তু নির্বাচনের আগে আমরা যা যা বলেছিলাম, যারা প্রতিদিন খবরের কাগজটা পড়েন, সেটা তাদের কাছে এখন অনেকটাই প্রমাণিত সত্য। পশ্চিমবঙ্গের নিরিখে, আমি রাজনীতির নিরিখে বিজেপি আরএসএস অনেক বেশি খতরনাক আমার রাজনীতির দৃষ্টিকোণ থেকে, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার থাকুক, এটা আরএসএস চায়, আমার কথা নয়, তৃণমূলের সর্বোচ্চ নেতাদের কথা। তাই বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যবহার করা একটা ওয়েপন, যেটাকে দিয়ে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করা যায়। সে কারণে যাতায়াতটা চলে খুব ক্লোজ একে অপরের। একই ঘটনা কিন্তু একটু অন্যরকম রূপে, উল্টো রূপে আসছে ত্রিপুরায়। বিজেপির বিরুদ্ধে বামপন্থী ভোট ভাগ করবার জন্য মমতা ব্যানার্জি ত্রিপুরায়। তাই সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝবেন। কিন্তু মানুষ যে ভোট দিয়েছিলেন বিজেপিকে, যে তৃণমূল বিরোধী একটা আগমার্কা শক্তি, এই 6 মাসে মানুষের অভিজ্ঞতা কি? যারা বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিলেন, তাদের কাছে উত্তর আছে। বাবুল সুপ্রিয় এখন কোন দল করে? সময় অনেক কিছু পরিষ্কার করে দেয় মানুষের কাছে। কিন্তু নির্বাচনের আগেও এই যে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া, এই যে যুক্তিগুলো উঠে আসছিল, সেটা তো মানুষের কাছে সেভাবে গ্রহণযোগ্য না। তখন ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া, আর সেই মানে আগুন খেকো শব্দবন্ধগুলো ব্যবহার করে যারা বিজেপিতে গিয়েছিলেন, ভোটের রেজাল্ট বেরোনোর পর তারাই আবার নম্রতার চূড়ান্ত নিদর্শন দেখিয়ে তৃণমূলে ফেরত আসতে চাইছেন। এই উল্টো ঘটনাটা ভোটের গত সাধারণ নির্বাচনের আগে মানুষের সামনে ছিল না। একটা দিক ছিল, রিভার্সিবল প্রসেসের একটা ওয়ে ছিল, সেকেন্ড ওয়েটা মানুষ এই সময়কালের মধ্যে দেখেছে। এটা তো মানুষের অভিজ্ঞতাই। আমাদের চেয়ে মানুষ অনেক বেশি দেখেন, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি আত্মসম্মান তাদের আছে, অনেক বেশি আত্মমর্যাদা বোধ তাদের আছে। যদি সেটাও হয়ে থাকে, মানে মানুষ যদি বুঝেই থাকেন, তাহলে ক্রমাগত যে ভোট পার্সেন্টেজ কমে আসা বামেদের 2008-এর পর থেকে আস্তে আস্তে কমায়, এবং যদি আমি এটা ধরেও নিজেই বিধানসভা নির্বাচনের পরে মানুষের বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে, তাহলে আমরা যে শেষ যে 3টে নির্বাচন হলো, ভবানীপুর উপনির্বাচন, সেখানে দেখতে পাচ্ছি যে 2021-এ যে ভোট পেয়েছিল বামেরা, মানে সিদ্দিকদার কথা বলছি, সিদ্দিকদার যে মানে সিপিএমের মানে ওখানে যে কেন্দ্রের জোট কংগ্রেস ক্যান্ডিডেট ছিল, সেখানে যে ভোট ছিল তার থেকে সিপিএমের ভোট আরও কমে যাচ্ছে। তো সেইগুলো কেন হচ্ছে? এখানে ব্যক্তিগতভাবে আমার একটা ধারণা কাজ করে যে আগের যে 3টে ফেজের, মানে ফার্স্ট ফেজের যে 3টে সিটের নির্বাচন, 3টে সিটেই রাজ্যের সিএম লড়াই করছে, তার একটা প্রভাব ছিল। এই 4টে নির্বাচনে সেই প্রভাবটাও খানিক মুক্ত। আমার নেক্সট কথা হলো মানুষের উপলব্ধি। সিএমকে জেতানো মানুষের আবেগ, বা সেই একই সাথে হওয়া সিটগুলো একটা আবেগ। কিন্তু বিধানসভায়, বামশূন্য বিধানসভা 46-এর আগে ছিল, জ্যোতি বসু নির্বাচিত হয়েছিলেন প্রথম বিধানসভায়। এত বছর পরে আবার সেই ক্রাইসিস। তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনার ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্রে বিরোধীর একটা বড় ভূমিকা থাকে, গঠনমূলক বিরোধীর।
প্র্যাকটিক্যালি দেখবেন প্রোটোকল অনুযায়ী বিরোধী দলনেতা তিনি মন্ত্রীদের চলেন। গঠনমূলক বিরোধী পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। লেজুর বৃত্তি করার বিরোধী আছেন, আইডেন্টিটিতে বিরোধী আছেন, কাজে বিরোধিতা নেই। তাই মমতা ব্যানার্জির এই সরকারটাকে যদি ঠিকভাবে চলতে হয়, যে সিদ্ধান্তগুলি জনহিতকর বলে কার্যকর করা হয়েছে তার বিস্তার লাভের জন্য, তাকে শক্তিশালী করবার জন্য, আরও বেশ কিছু জনগণের উপকার হয় এমন কোন কিছু প্রকল্প, এই যে সাজেশন আদান প্রদানের জায়গাটা, বিজেপি সেই আদান প্রদানের জায়গায় বিজেপি মানে বিরোধী দল হিসেবে শূন্য পাবে গত 6 মাসে। চিন্তা করতে পারেন রাজ্য বিধানসভার ইতিহাসে কবার হয়েছে আমি জানি না, বাজেটের উপর আলোচনা করেছেন বিরোধী দলের মাত্র একজন। মুলতবি করে দিতে হয়েছে অধিবেশন, বলার লোক নেই। তাই খড়দার মানুষের কাছে সেই সুযোগ আছে বিধানসভার মধ্যে গঠনমূলক বিরোধী কণ্ঠস্বর খড়দার মাটি থেকে নির্বাচিত করার। গঠনমূলক বিরোধী কণ্ঠস্বর মানে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস সরকার চালাতে গিয়ে যে ভালো সিদ্ধান্তগুলি গ্রহণ করছেন তা আরও সুতীক্ষ্ণ, সুচারু করা, তা সকলের কাছে পৌঁছে দেওয়া। তার পাশাপাশি মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের সরকারে থাকার সুবিধা নিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়ার কারণে সারা রাজ্যে সাধারণ মানুষের বা তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসেন তাদেরও কালিমালিপ্ত হওয়ার সুযোগ আছে, খানিকটা মানে অস্বস্তিতে থাকবার সুযোগ আছে। গঠনমূলক বিরোধী কণ্ঠস্বর মানে বিধানসভার মধ্যেই তাকে থামিয়ে দেওয়া, সেটা যেন আর এগোতে না পারে। তৃণমূল কংগ্রেসের সরকারটাকে আরও বেশি বিকশিত করতে তৃণমূল কংগ্রেসেরই আজকে গঠনমূলক বিরোধী অন্তত একটি কণ্ঠস্বর দরকার। দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। হয়তো স্বীকার করতে পারবেন না তারা, দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। সেই কারণে আমার খড়দার দলমত নির্বিশেষে বিজেপিকে দেখেছে যারা, তৃণমূল কংগ্রেসকে দেখেছে যারা, আমার তাদের সকলের কাছে আমরা এই কথা নিয়ে গেছি যে গঠনমূলক বিরোধী কণ্ঠস্বর বিধানসভায় চাই। এবং আজকের বিধানসভায় মমতা ব্যানার্জির প্রকল্প, মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন, অভিষেক ব্যানার্জি সত্যিই মমতা ব্যানার্জির যোগ্য রাজনৈতিক উত্তরসূরি কিনা সেটা বলবার জন্য 215 জন এমএলএ আছেন। বিজেপির কথা বলবার জন্য, নরেন্দ্র মোদীর কথা বলবার জন্য আমাদের রাজ্য বিধানসভায় 77 জন এমএলএ আছেন। 77 এখন 75 হয়েছে। কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা বলবার জন্য, বেকার যুবক যুবতীদের চাকরির কথা বলবার জন্য, আমাদের রাজ্যে নানানভাবে যে জনবিরোধী নীতিগুলো গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে বলবার জন্য আমাদের রাজ্যের মাটিতে একজনও বিধায়ক নেই বিধানসভায় যিনি তার কণ্ঠকে চড়াতে পারেন। কিন্তু আমি এই যে যে সিচুয়েশনের বা যে কথাগুলো উঠলো বা সেই জায়গা থেকে মানে যা চলছে, যে ট্রেন্ডটা চলছে নির্বাচনের, যে রেজাল্টের ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে, এই যে সিপিএমের রক্তক্ষরণ হতে হতে একদম একদম তৃতীয় একটা জায়গা স্থান দখল করা, এই যে যে জায়গাটা বিজেপির মোহভঙ্গ, সেই জায়গাতে হলে সেই দ্বিতীয় স্থানটুকুও বা যাচ্ছে না কেন, বা সেই জায়গাটা রিকভার? আমি বলছি না যে জিততে হবে বা মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ ছিল, একটি কথা, রক্তক্ষরণ থামতেই হবে। রক্তক্ষরণ খুব দ্রুততার সাথেই থামবে। রক্তক্ষরণ থামলে তারপরে বেড়ে ওঠার গতিটা আবার ত্বরান্বিতই হবে, বেড়ে উঠবে, বামপন্থাই বাড়বে। দেখুন না, কে বলতে পারে রক্তক্ষরণ তো এই নির্বাচনেও থেমে যেতে পারে। আচ্ছা,
এবার মানুষের যে বোঝার যে মানুষের কাছে যাওয়ার যে কথাটা বলছিলেন, সেই জায়গা থেকেই বলছি যে বারবার যে আত্মসমালোচনা বা আত্মপর্যালোচনা যে পার্টির মধ্যে যেটা হচ্ছে, সেখানে কোথাও কি খামতি থেকে যাচ্ছে কয়েক বছর ধরে। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা একটি দেখলাম আবার পুরনো সেই স্লোগান, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এটাকে অনেকটাই সামনে আনা হয়েছিল। কিন্তু আবার আপনি জানেন যে পার্টির যে একটা চিঠি বা সেখানে লেখা হয়েছে যে সেটা অনেকটা আবার পিছিয়ে দিয়েছে মানুষের কাছে, সেটা কৃষকদের কাছে সেটা অনেকটা ঋণাত্মক হিসেবে গেছে সেই স্লোগান। বারবার কি ভুল হচ্ছে? বারবারই কি প্রতিটা নির্বাচনেই ভুল হচ্ছে? আসলে দেখুন, আগামীকালটাও আমার আপনার সবার কাছে একটা আনট্রাভেলড পাথ। আমরা ব্যক্তি জীবনেও প্রত্যেকটা মানুষ নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই চলে। ভালোটাকে গ্রহণ করে, খারাপটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, গ্রহণীয় হয় না। ভুল না, ওই সময় দাঁড়িয়ে যে আমাদের পার্টির কর্মী, আমাদের পার্টির কাছাকাছি থাকা কিছু মানুষ, তাদের মতামত, সেখানে কতগুলো প্যারামিটার মিস হতেই পারে। কিন্তু সামগ্রিকভাবে জনগণ সম্পর্কে, আজকের এই প্রযুক্তিতে পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে পার্টি যা ভাবছে সেটা মানে উড়িয়ে দেওয়া যায় ব্যাপারটা তেমন নয়। কিন্তু ক্লিক করবার একটা পয়েন্ট থাকে। আপনি ধরুন 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। আপনি 1 যোগ করতে করতে যতক্ষণ না 9 পর্যন্ত যাবেন, তারপরে 1 যোগ করলেই একটা নতুন প্যারামিটার 2 অঙ্কের সংখ্যা জন্ম নেয়। বাকিটা কিন্তু সবটাই 1 অঙ্ক, আপনি একই যোগ করছেন। এটা একটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ই উত্তর দিয়ে দেয়। সাংগঠনিক দুর্বলতা, এটা কি কোথাও গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে? যে এটা এটা অনেকেই বলেন যে যখন পার্টি ক্ষমতায় নেই তখন তো এই জিনিসটা হবে, কিন্তু সেই রেজিমেন্টেড বা সেই থিওরিটিক্যাল একটা পার্টি, সেখানে সেই সমস্যাটা হচ্ছেই বা কেন? বা এবার আর একটা প্রশ্ন এটারই এতে বলছি যে সেইটা ঢাকতেই কি আইএসএফের সঙ্গে জোট করতে হচ্ছে বা জোটের জায়গায় যেতে হচ্ছে, যেখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ তুলছে বামেরা, সেখানে যে আইএসএফের মধ্যে যে মৌলবাদ যে বিতর্কটা জড়িয়ে থাকছে, সেখানে যাওয়ার কি দরকার পড়লো? এটা পলিসি স্ট্যান্ড। যে কোনো যুদ্ধে লড়তে গেলে যে শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ কম, বৃহত্তর শক্তির বিরুদ্ধে লড়তে গেলে সেই শক্তিকেও খানিক সাথে রাখা, এটা একটা জেনারেল স্ট্র্যাটেজি সারা পৃথিবী জুড়ে। অর্গানাইজেশনের জায়গায় আছে। এবার বলতে পারেন যে অর্গানাইজেশনের একটা এক্সট্রা বেনিফিট সরকার পাওয়া গেলে সেটা কিন্তু মানে পার্টি দ্বারা নিয়ন্ত্রিত না, সেটা সাধারণের অপরচুনিজম দ্বারা নিয়ন্ত্রিত। সেটা থাকে, এখন সেটা নেই, স্বাভাবিকতার কারণেই নেই। অ্যাডমিনিস্ট্রেশনের একটা অদ্ভুত বায়াসনেস আছে, যে কারণে অর্গানাইজেশনাল দুর্বলতার কথাটা বারবার তুলে আনা হচ্ছে এই বায়াসনেসটাকে ঢাকতে। অ্যাডমিনিস্ট্রেশনের বায়াসনেস যদি থাকে, একটা ছেলে বা মেয়ে এসে রাজনীতি করতে এসছে, সে পুলিশের দ্বারা হেকেল হচ্ছে, তার চাকরি পাওয়ার সুযোগ সম্ভাবনা, নানান ভয় দেখানো। এই নির্বাচনেও পোলিং এজেন্ট হিসেবে বসা যাবে না, ফেস্টুন লাগানো যাবে না, ব্যানার লাগানো যাবে না, নানান ছিল। অর্গানাইজেশন আরেকটু শক্তিশালী থাকা উচিত ছিল, যেটা আমাদের সাংগঠনিক ব্যর্থতা, আমরা করতে পারিনি। তো হয়নি মানে হবে না সেরকম জায়গায় নেই, হওয়ার মতো জায়গায় আছে। আমরা চেষ্টা করছি যত দ্রুততার সাথে অর্গানাইজেশনাল যা ড্রব্যাকস আছে সেগুলোকে ম্যানেজ করা। যেটা বললাম যে মতাদর্শ আদর্শের যে জায়গাটা রয়েছে পার্টির মধ্যে, সেটা কোথাও কি কর্মীদের মধ্যে থাকছে না? দেখুন, এই সময়টা এত দ্রুতগামী না, মতাদর্শের যে ওয়েটেজ তার খানিকটা লিকুইফিকেশন সময়ের কারণেই হয়েছে, এটা অস্বীকার করবার নয়। ন্যূনতম যতটা মতাদর্শগত বোধ থাকা উচিত হয়তো অনেকের মধ্যেই ন্যূনতমটুকুও নেই। কিন্তু মানে শিক্ষার ক্ষেত্রে দুটো কথা বলা হয়, হয় হয়ে শেখো, নইলে শিখে হও। কিছু ক্ষেত্রে হয়ে শেখার দিকেও আমাদের, মানে হওয়ার পর শেখানোর দিকেও আমাদের যেতে হচ্ছে, এবং আমরা দ্রুতই কাজ করে ফেলতে পারবো, এটা নিয়ে সমস্যা হবে না।
আইএসএফ এর যে প্রসঙ্গটা বলেছিলাম, যে যেটা কেন করতে হলোই বা কেন, বা তারপরে অনেক বিতর্ক হয়েছে পার্টির মধ্যেও, সেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা প্রকাশ্য হয়েছে অনেক সময়। এটা কি সত্যি ভুল ছিল বলে মনে হয়? না, ওই সময়ের নিরিখে, ওই সময়ে দাঁড়িয়ে, মানে টাইম মেশিনে ঠিক ওই দিনটায় ওই সময়ে দাঁড়িয়ে মিডিয়ার যে রোল ছিল ব্যাপকভাবে তখন, এবার আইএসএফ একটা নমেনক্লেচার নিয়ে আমি একটি শব্দ উচ্চারণ করছি না, বা একটি রাজনৈতিক দল সেটা নিয়ে আমি করছি না, আমি কোনো নমেনক্লেচার নিয়ে, আমি জেনারেল আলোচনায় বলছি। তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করা, মানে যে কোনো প্রধান শত্রুর বিরোধী যারা শক্তি তাদের একত্রিত করা, এটা পৃথিবীর যে কোনো রাজনৈতিক লড়াইয়েরই স্ট্র্যাটেজি। প্রধান শত্রু নিয়েই তো অনেক বিতর্ক হয়েছিল। বামেদের অন্য একটি বাম রাজনীতি করা, মানে যারা অল্টারনেটিভ বাম, তো সেই তাদের মধ্যেই বিতর্ক হয়েছিল যে কে প্রধান শত্রু। আমি এটা নিয়ে শুরু করি, তৃণমূল কংগ্রেসের আজকে প্রধান শত্রু বিজেপি, কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে পশ্চিমবঙ্গে একাধিক সাধারণ নির্বাচনে অ্যালায়েন্স করে লড়েছে। আসলে তৃণমূল কংগ্রেসের যে পলিটিক্যাল ক্যারেক্টার, তাতে এটা প্রশ্ন ওঠে না, এটা বলতে পারেন না। প্রধান শত্রু অবশ্যই আজকের ভারতবর্ষে প্রধান শত্রু, চিহ্নিত প্রধান শত্রু আরএসএস বিজেপি, কিন্তু প্রধান শত্রুকে নানানভাবে সাপ্লিমেন্ট করছে যারা, তাদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেস। সেই জন্য মানে সেই কারণেই বিজেপি বিরোধী স্ট্যান্ডে তৃণমূলকেও সেই বিরোধী একই জায়গায় রাখতে হচ্ছে। একই জায়গায় রাখছি না তো, পলিটিক্যালি আইডিওলজিক্যালি বিজেপি, সাধারণ মানুষ বিজেপি, আপনি যদি মানবতাকে একটা প্যারামিটার ধরেন, বিজেপি তার শত্রু, এটা বলতে আমার কোনো সমস্যা নেই। মানে বিজেপি আরএসএস যে কোলাবোরেশন, তার শত্রু, কিন্তু এই শক্তিটাকেই সময়ের হিসেবে কখনো না কখনো, এবং এখনো বেশিরভাগ সময়ে তৃণমূল কংগ্রেস সাপ্লিমেন্ট করে চলেছে। আমি শেষ দুটো প্রশ্নে আসবো। সেটা হচ্ছে যে আমরা শেষে যে গঠনমূলক বিরোধিতার যে কথাটা বারবার আসছিল, সেই জায়গায় যদি আমি 2011 থেকে দেখি যে বামেরা সরকার থেকে চলে গেল এবং তারপরে বিরোধী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ, এবং সেই 5 বছর বা পরবর্তী জোট হয়ে যে বিরোধিতার যে জায়গাটা, সেখানে আস্তে আস্তে সেই যে মানুষ যে তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসেবে যে শক্তিকে খুঁজবে, সেই বিরোধিতার যে মুখটা, যে জোটটা, বা যে গঠনমূলক বিরোধিতা, সেটা কি মানুষের কাছে কোথাও গিয়ে গ্রহণযোগ্য হলো না? কেননা সেই জায়গা থেকে কেন বিজেপির দিকে চলে গেল? মানুষকে ভরসা দিতে পারলে মানুষের মধ্যে গ্রহণযোগ্য, আমরাই আবার জিতবো, আমরাই থাকবো, মানে বিরোধী হিসেবে সরকারেও আমরা থাকবো। কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি বামেরা এই যে 4টে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, এবং সেখানে বামেরা, আমি ধরে নিই, যদি একটা আশাজনক ফল করে এবং সেখান থেকে কিছু বিধায়ক বিধানসভার ভেতরে যায়, সেখানে সরকারের তো কিছু পরিবর্তন হবে না, বা প্রধান বিরোধিতাতেও সে হবে না, কিন্তু সেখানে স্ট্যান্ডটা কী হবে? যদি আমি ধরে নিই একজন বিধায়কও থাকে, তাহলে বামেদের আগামী দিনের রাজনীতি কী হবে? বিধানসভার মধ্যে গঠনমূলক বিরোধিতা, তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালিত সরকার, আমরা চাইব, ধরুন একটি প্রকল্প ধরে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল কংগ্রেস অনেক সময় প্রচার করে বামেরা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। আমরা লক্ষ্মীর ভাণ্ডার যেন সব মানুষের কাছে পৌঁছায়, যারা সেটা পাওয়ার যোগ্য, আমরা সে কথা বলবো তৃণমূল কংগ্রেসের সরকারকে, এবং এই প্রকল্পটাকে কিভাবে আরও বেশি উন্নত করা যায়। বিভিন্ন প্রকল্পগুলো যে বলা হচ্ছে মানুষের কাছে, সেই প্রকল্পগুলির সুবিধা কত বেশি সংখ্যায় মানুষ পেতে পারে, এটা বামেদের কাজ। আজকের এই ভয়ঙ্কর একটা অস্থিরতার সময় মানুষকে খানিকটা রিলিফ দেওয়া, এটা বামেরাই সবার আগে ভেবেছিল। আমরা সেখানেই করব। এই সামগ্রিকতায় আমি যেটা বলতে পারি যে সরকার চলতে গেলে, যদি সত্যি সরকার চলে, গঠনমূলক বিরোধিতা বা বিরোধী কণ্ঠস্বর, সেটা সরকারকেও একটা মানে গতির মধ্যে দিয়ে চলতে সহায়তা করে। আমি যদি শেষ প্রশ্ন করছি যে খড়দার মানুষ
আপনাকে কেন ভোট দেবে, বা খড়দার মানুষের কাছে আপনি কিভাবে ভোট চেয়েছেন, কি দাবি রেখেছেন, কি আশার তাদেরকে দেখিয়েছেন? আমি খর্দার মানুষের একজন সহনাগরিক হিসেবে বিভিন্ন মিথ্যাচার তো আসছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যেমন ধরেন খর্দা কনস্টিটিউয়েন্সির মধ্যে যার বাস নয় সেও বলছে আমি খর্দার কি যেন ভূমিপুত্র। নানান কাজকর্ম আছে এই নির্বাচনে। মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দিক, মানুষ নিজের ভোট নিজে দিক। উপনির্বাচন জন্য কোনো মানুষ যেন এই হতাশায় না ভোগেন যে ভোট দিয়ে কি হবে, সবাই ভোট দিতে যাক নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে। রাজ্যের যে সরকার পরিচালনা করছে যারা, তাদের সংহত করবার জন্য বিধানসভায় যে গঠনমূলক বিরোধী কণ্ঠস্বর প্রয়োজন, এই প্রয়োজনীয়তা যদি অনুভব করেন মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেবেন। ভোট মানে গণতন্ত্রের উৎসব, সবার অধিকার রক্ষা করা। একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে অন্যান্যদের পাশাপাশি আমারও দায়িত্ব, সেটাই মূল কাজ। তারপর মানুষের মনোভাব রিফ্লেক্টেড হবে, যে জিতবে ভোট বেশি পাবে সে বিধানসভায় বিধায়ক হিসেবে যাবে। একটা শেষ প্রশ্ন, মানে এটা মনে হলো যে আমরা গত নির্বাচন বা যা হয়েছে সেখানে বামেরা বারবার অভিযোগ তুলে এসেছে যে আমরা মানে শাসক দলের আক্রমণ, পোলিং এজেন্ট বসতে না দেওয়া, বা বিভিন্ন বিভিন্ন যে অভিযোগ, এই যে কালকেই ভোট, সেখানে সাংগঠনিকভাবে সিপিএম কতটা তৈরি? অনেক ধন্যবাদ বঙ্গভূমি লাইভকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ, এবং নির্বাচনের জন্য শুভেচ্ছা অনেক। একদমই আমরা কথা বলে নিলাম দেবজ্যোতি দাসের সঙ্গে, এবং জেনে নিলাম যে এই যে খড়দা বিধানসভায় উপনির্বাচন এবং সেখানে যে বামেরা একেবারেই তৈরি, সেটা একেবারেই স্পষ্টত জানিয়ে দিলেন। ক্যামেরায় অভিরাজ এবং আকাশের সঙ্গে আমি অরিঘ্ন, বঙ্গভূমি লাইভ, খড়দা।